বন্ধুরা, ফর্ম ফিল আপ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্নপূর্ণা যোজনার সমস্যা যেন মিটতেই চাইছে না। আবারও একটা নতুন ফর্ম নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনারই ফর্ম। বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত থেকে আসা কর্মীরা কিন্তু এই ফর্মটি বিভিন্ন বাড়িতে বিলি করে যাচ্ছে এবং ফর্ম ফিল আপ করার পর সেই ফর্ম কালেক্ট করা হচ্ছে। কোনো জায়গায় আশা কর্মীরা আবার বাড়িতে এসে এই ফর্মটি তারা নিজেরাই ভেরিফিকেশান করে ফিল আপ করে নিচ্ছে, বাড়ির কাউকে ফিল আপ করতে হচ্ছে না। এবার এই ফর্মটা কিসের সেটা আগে দেখে নেব। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ মানে প্রত্যেক ফ্যামিলি ওয়াইজ তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে। বলে রাখি, যারা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন তাদেরকেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। মানে এটা একটা সার্ভে ফর্ম। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, প্রথমে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যে নিয়ম ছিল সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। কারণ পরবর্তীকালে বলা হয়েছিল, পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় অথবা যদি পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয়, সেই পরিবারের কেউ কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এটা 8ই জুলাই মিটিংয়ে কিন্তু আমরা দেখেছি। সেই অনুযায়ী 1 জুলাই এমন অনেকে টাকা পেয়ে গেছেন যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে বা পেনশন পায়। সেক্ষেত্রে তাদের বাড়ি বাড়ি সার্ভে করে, বা যাদের পরিবারে কেউ চাকরি করেন না, যারা টাকা পাওয়ার যোগ্য, তাদের পরিবারগুলিকেও সার্ভে করে খুঁটিয়ে দেখা হচ্ছে তারা আদৌ টাকা পাওয়ার যোগ্য কি না। অবশ্য আপনাকে এই ফর্ম কোথা থেকে ডাউনলোড করতে হবে না, এই ফর্মটা আপনাদের বাড়িতে আশাকর্মীরা কিন্তু নিয়ে আসবে, বা পঞ্চায়েত থেকেও হয়তো দেওয়া হতে পারে। তাই আপনাদের এই ফর্ম কোথাও থেকে ডাউনলোড করতে হবে না, অথবা তারাই হয়তো ফিল আপ করে নিজেরা জমা করে নেবে। এবার যদি আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন সেটা দেখুন। প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আইডি, মানে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তখন একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়েছিল, সেই অ্যাপ্লিকেশান আইডিটি এই ঘরে বসাতে হবে। তবে যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন এবং যারা টাকা পেয়ে গেছেন অথবা যারা টাকা পাননি, তাদের তো কোনো অ্যাপ্লিকেশান আইডি নেই, সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশান আইডি কিন্তু আপনারা জানবেন না। আশাকর্মীদের কাছে হয়তো অ্যাপ্লিকেশান আইডি থাকতে পারে। তারপর আধার নাম্বার বসাতে হবে, এপিক কার্ড নাম্বার বসাতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম দিতে হবে। এবার বলতে পারেন আধার কার্ড নাম্বার এবং এপিক কার্ড নাম্বার কার দেব? আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন অনলাইন কিংবা অফলাইন, তখন হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে যার নাম রেখেছিলেন সেই ব্যক্তির নাম এখানে যেমন হবে, ঠিক একই সঙ্গে সেই ব্যক্তির আধার নম্বর এবং সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারও কিন্তু এখানে হবে। যিনি অন্নপূর্ণার টাকা পাচ্ছেন তারা কিন্তু নয়, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেল কিন্তু এখানেই দিতে হবে। উপরের ঘরটা কমপ্লিট হয়ে গেলে এরপর চলে আসছি নিচের ঘরে। এখানে আমি দিয়ে এখানে কার নাম হবে? এখানে আমি দিয়ে হবে যে ব্যক্তি টাকা পেয়েছেন তার নাম, ঠিক আছে? যদি একই পরিবারের একের অধিক মহিলা টাকা পায়, সেক্ষেত্রে যে কোনো একজন মহিলার নাম এখানে লিখতে হবে। তারপর স্বামী, পিতা, শ্বশুর। এবার এখানে অনেকে বলতে পারেন হেড অফ দ্য ফ্যামিলির নাম কি এখানে হবে? যদি হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে হতো, তাহলে এই শ্বশুর এই কথাটা কিন্তু উল্লেখ থাকতো না। কারণ এমন অনেক পরিবার আছেন যেখানে কোনো মহিলার বিবাহের পর হয়তো স্বামী মারা গেছেন, সেক্ষেত্রে তার পিতা তো স্বামীর বাড়িতেই থাকছে না। সেক্ষেত্রে তারা স্বামীর বাড়িতে কোনো মহিলা যদি থাকে, তার শাশুড়ি থাকছে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে, সেক্ষেত্রে এখানে শাশুড়ির নামটা দিতে হবে। এটা আশাকর্মীরা ভালো করে বুঝবেন, তবুও আমি বলে দিচ্ছি। এখানে যে মহিলা টাকা পেয়েছেন তার নাম হবে, তারপর তার শাশুড়ি বা গার্জেনের নাম হবে, তারপর যিনি টাকা পেয়েছেন তার গ্রামের নাম, তার বাড়ি আর কি কোথায় সেই গ্রামের নামটা লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক এবং জেলার নাম পরপর এখানে কিন্তু ফিল আপ করে দিতে হবে। এর দ্বারা দখলকৃত আবেদনটি যাচাই করেছি, এবং কে যাচাই করেছে? যিনি ফর্মটা দিতে আসছেন বা যিনি এই আবেদনপত্রটিকে স্যাংশন করবেন বা অ্যাপ্রুভাল দেবেন, তিনি যাচাই করেছেন যে এই ব্যক্তির অ্যাপ্লিকেশন আইডি এটা, হেড অফ দ্য ফ্যামিলি এটা, তার নাম, তার গ্রাম পঞ্চায়েত, তার ঠিকানা কোথায় সেটা তিনি যাচাই করেছেন। যাচাই করার পর তিনি যদি মনে করেন তিনি এখানে এই অপশানটা অ্যাপ্রুভাল দেবেন কি অপশানে
আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। অর্থাৎ যদি এমন কোনো পরিবার থেকে থাকে যেখানে কেউ সরকারি চাকরি করে না, কেউ পেনশন পায় না, কেউ ইনকাম ট্যাক্স দেয় না, পরিবারের মধ্যে কেউ নেই, সেটা তো ভেরিফিকেশান হচ্ছে। মানে 1 জুলাই যারা টাকা পেয়েছে তাদেরকেও ভেরিফিকেশান যেমন হচ্ছে, যারা টাকা পায়নি তাদেরও ভেরিফাই হচ্ছে। যদি দেখা যায় এই ভেরিফিকেশান করে বা অনুসন্ধান করে সরকার যদি মনে করে এই ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য, তাহলে তার ফর্মকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এই আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি, অর্থাৎ এই আবেদনটি গ্রহণ হয়ে যাবে। এই ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশান একবার যদি হয়ে যায় তাহলে, এবং তারপরেও যদি আপনি টাকা পান আর কি, তাহলে জানতে হবে আপনি নেক্সট 5 বছর আপনি টাকা পাচ্ছেন, কোনো রকম চাপ নেই বা অসুবিধা নেই। ঠিক আছে, এবার জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তারা আগস্টে টাকা পাবেন কি না সেটা নিয়েও কিন্তু একটা দ্বিধা বা চিন্তনা আছে। কারণ অনেকেই আছেন যাদের স্বামী হয়তো সরকারি চাকরি করে বা পেনশন পায়, তারাও কিন্তু অনেকে টাকা পেয়ে গেছেন। এবার তাদের টাকা ফেরত দিতে হবে কি না সেটা এখনও পর্যন্ত বলা হয়নি, তবে দেখা যাক কি হয়, সময়ের অপেক্ষায় তো। এবার যদি আবেদনটি একবার রিজেক্ট করা হয়, এখানে দেখুন আবার বলা হয়েছে এখানে সুপারিশ করছি, তার নিচে লেখা আছে নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে। কি কারণে আপনি জুলাই মাসের টাকা পেলেও রিজেক্ট হতে পারেন না, পেলেও তো রিজেক্ট হচ্ছেই। যদি দেখা যায় আবেদনকারীরা অবৈধ অধিবাসী, যদি আপনার ভোটার কার্ড বা মিলিয়ে দেখা গেল বা আধার কার্ড মিলিয়ে দেখা গেল আপনি হয়তো ডুপ্লিকেট বা ডুপ্লিসিটি করে টাকা পেয়েছেন, সেক্ষেত্রে এই অপশানটি টিকমার্ক দিতে হবে। মানে যদি ভেরিফাই করবেন তিনি টিকমার্ক দেবেন, এটা কিন্তু আপনাকে দিতে হবে না। পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী, বর্তমানে আপনার স্বামী, শ্বশুর বা পরিবারের অন্য কোনো মেম্বার হয়তো সরকারি চাকরি যদি করে আপনি হয়তো 1 জুলাইয়ের টাকা পেয়ে গেছেন, কিন্তু এখন ভেরিফিকেশনের সময় ধরা পড়েছেন যে আপনার পরিবারে কেউ চাকরি করে, তাহলে এই ফর্মটি টিকমার্ক দেওয়া হবে এবং আপনার আবেদনটি প্রত্যাখ্যান বা রিজেক্ট করা হবে। যদি দেখা যায় যিনি টাকা পাচ্ছেন বা আবেদন করছেন তিনি অঙ্গনারী কর্মী বা আশাকর্মী বা প্যারা টিচার, তাহলেও আপনার ফর্ম রিজেক্ট হবে। এগুলি তো আগের নিয়ম ছিল, এগুলি নতুন করে নিয়ম করা হয়েছে। আবেদনকারী আয়কর দেন, এখানে দেখুন আবার একটা নতুন সমস্যা আনা হয়েছে। এখানে দেখুন ভালো করে 2 নম্বর পয়েন্টটা, পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। এখানে বলা হচ্ছে পরিবারের যদি কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী থাকে তাহলে কিন্তু তার আবেদন রিজেক্ট হচ্ছে, এবং যে 8 তারিখের নোটিশ ছিল সেখানে বলা হয়েছিল ওই পরিবারে কেউ যদি সরকারি পেনশন পায় তাও তার আবেদন রিজেক্ট হবে, এবং ওই পরিবারে কেউ যদি আয়কর দেয় তাও কিন্তু তার আবেদন রিজেক্ট হবে। কিন্তু এই ফর্মে দেখা যাচ্ছে কি আবেদনকারী যদি আয়কর দেয় এবং আবেদনকারী যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে কিন্তু তার ফর্ম রিজেক্ট হবে, কিন্তু পরিবারের মধ্যে কেউ যদি সরকারি পেনশন বা আয়কর দেয় তাহলে কিন্তু তার ফর্ম রিজেক্ট হচ্ছে না। এটার মানে তো এটাই হচ্ছে। আমি 8 তারিখের নোটিশটা একবার খুলছি, এখানে দেখুন পরিষ্কার মেনশন করে দেওয়া আছে কোনো পরিবার কেউ যদি সরকারি চাকরি করে, পরিবারের যে কেউ হতে পারে, ঠিক আছে, আবেদনকারী যে হবে তা না। ওই পরিবারে কেউ যদি সরকারি পেনশন পায় এবং ওই পরিবারে কেউ যদি আয়কর দেয় তাহলে কিন্তু সেখানে কেউ টাকা পাবে না। কিন্তু এখানে এই ফর্মে এই নিয়মটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কী করতে চাইছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে এখানে তো দেওয়া উচিত ছিল এই নোটিশ অনুযায়ী পরিবারের যদি কেউ সরকারি পেনশন পায় তাহলে এক্ষেত্রে আপনাদের মনে একটা স্বস্তির ব্যাপার আসতেই পারে। আবেদনকারী যদি সরকারি পেনশন না পায়, তার ফ্যামিলি যদি কেউ পায় তাহলে কিন্তু তার টাকা পাবে, এবং আবেদনকারী ছাড়া ওই পরিবারে কেউ যদি আয়কর দেয় তাহলেও কিন্তু সেই পরিবার বা ওই মহিলা টাকা পাবে। এটা কিন্তু মোটামুটি একটা ফাইনাল, যদি এই ফর্মটা ফাইনাল হিসাবে ধরা হয়, পরে হয়তো দেখা গেল এই ফর্মটা যারা ভেরিফাই করেছেন তাদেরকে দিয়ে ভেরিফিকেশান করানো হয়তো ঠিক হয়নি, আমি আবার অন্য কোনো সরকারি প্রতিনিধিকে দিয়ে ভেরিফিকেশান করাবো, তাহলে প্রতি মাসেই এইভাবে ভেরিফিকেশান হবে আর টাকাও কিন্তু ততদিন আটকে থাকবে, এরকম একটা ব্যাপার। তাই এই জিনিসটা কিন্তু আমার ঠিক বোধগম্য হলো না। আপনারাও যদি বুঝতে পারেন তাহলে একটু বলবেন।
তারপর 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, এরকম যদি কেউ ব্যক্তি থেকে থাকেন সেক্ষেত্রে তিনিও কিন্তু টাকা পাবেন না। তাহলে এই ফর্ম অনুযায়ী কারা কারা টাকা পাবেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং অন্যান্য যদি কোনো কারণ থাকে তাহলে সে ম্যানুয়ালি মেনশন করতে হবে, এখানে কিন্তু অপশান নেই। তারপর এখানে স্বাক্ষর হবে, নাম হবে আর পদ হবে, মানে যিনি এই ফর্মটা দেখে কোনো ব্যক্তিকে সুপারিশ করবেন বা অন্নপূর্ণা পাওয়ার জন্য যাকে মনোনীত করবেন, সেক্ষেত্রে যিনি করছেন এই কাজটি তার স্বাক্ষর, তার নাম এবং তার কি ডেজিগনেশান আছে সেটা এখানে লিখতে হবে এবং কত তারিখে তিনি এই কাজটি করেছেন এবং কোন স্থান থেকে করেছেন মোটামুটি এটা এখানে লিখতে হবে। এটাই হচ্ছে টোটাল একটা ফর্ম। তো দেখা যাক কি হয়। আর এই ফর্মে কোথাও সমস্যা সেটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার এখানে যে এই নিয়মটি চালু করা হলো, আবারও আগে যে নিয়ম ছিল সেটা আবার চেঞ্জ করে যে এই নিয়মটি চালু হলো, এটা ফর্মের প্রিন্টিং মিস্টেক নাকি এটাই বাস্তব নিয়ম রইল সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে দেখা যাক, কিছুদিন সময় নিই আমরা, তারপর কিন্তু আরও বিস্তারিত তথ্য আমরা পেয়ে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।